আমেরিকার বুকে এমন সব গোপন গোষ্ঠী আছে যাদের আচার অনুষ্ঠান, তাদের ভেতরের জগৎ সবকিছুই কেমন যেন রহস্যে ঘেরা, সাধারণ মানুষের চোখের আড়ালে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রহস্যের পর্দাটাই সরাতে চলেছি। চলুন একদম গভীরে যাওয়া যাক। কিন্তু আসল প্রশ্নটা হলো, কি এমন টান এদের মধ্যে? কি আছে এই গোপন দুনিয়ায়, যার জন্য মানুষ তার পরিবার, সমাজ, চেনা জগৎ সবকিছু পেছনে ফেলে চলে যায়? এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা সাজানো। তো ওইসব অদ্ভুত আচার অনুষ্ঠান বা রিচুয়ালের ডিটেলসে যাওয়ার আগে চলুন আরেকটু পেছনে যাই। আগে তো বুঝতে হবে মানুষ কেন উবারহাউপ্ট এই ধরনের গোষ্ঠীর দিকে ঝোঁকে। আর এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের সবার মধ্যেই, আমাদের কিছু বেসিক মানবিক চাহিদার মধ্যে। দেখুন, আমরা সবাই তো কোথাও না কোথাও বিলং করতে চাই, তাই না? একটা কমিউনিটির অংশ হতে চাই, জীবনের একটা মানে খুঁজে পেতে চাই। তো যখন চারপাশের দুনিয়াটা বড্ড বেশি এলোমেলো, বিশৃঙ্খল মনে হয়, তখন এই গোষ্ঠীগুলো এসে একটা খুব সহজ, গোছানো পথের কথা বলে। তারা বলে তাদের কাছে এমন বিশেষ জ্ঞান আছে যা পেলে আপনি আর 10টা সাধারণ মানুষের মতো থাকবেন না। এই আইডিয়াটা কিন্তু খুবই লোভনীয়। কাল্ট শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? হয়তো কোনো সিনেমার দৃশ্য, তাই না? বেশ ভয়ঙ্কর, রহস্যময় একটা ব্যাপার। কিন্তু চলুন এই সব আগে থেকে ভেবে রাখা ধারণা থেকে একটু সরে এসে দেখি বিশেষজ্ঞরা আসলে কাকে কাল্ট বলছেন। একটা পরিষ্কার সংজ্ঞা থাকাটা খুব জরুরি। সোজা কথায় 3টে মূল জিনিস এখানে উঠে আসছে। 1, এদের কিছু বিশেষ রিচুয়াল বা আচার অনুষ্ঠান থাকবে। 2, কোনো একজন নেতা বা কোনো একটা আইডিয়ার প্রতি থাকবে অন্ধের মতো আনুগত্য। আর 3, এরা নিজেদেরকে বাইরের সমাজ থেকে একেবারে আলাদা করে ফেলবে। যখন এই 3টে বৈশিষ্ট্য এক জায়গায় মিলে যায়, তখনই সমাজবিজ্ঞানীরা একে কাল্ট বলে চিহ্নিত করেন। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। সব নতুন ধর্মীয় আন্দোলন বা নিউ রিলিজিয়াস মুভমেন্ট এ কিন্তু কাল্ট না। তাহলে পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা হচ্ছে কন্ট্রোলে, মানে নিয়ন্ত্রণে। একটা কাল্টে নেতার কথাই শেষ কথা, তার নিয়ন্ত্রণ চূড়ান্ত, আর সেখানে যোগ দেওয়ার প্রক্রিয়াটাও কেমন যেন ধোঁয়াশায় ঘেরা থাকে। অন্যদিকে একটা সুস্থ ধর্মীয় আন্দোলনে মানুষ নিজের ইচ্ছায় আসে, আর তাদের নীতি বা বিশ্বাসগুলো সবার জন্য খোলা, কোনো লুকোচুরি নেই। একটা ব্যাপার কি জানেন? কেউ কিন্তু হুট করে একদিন সকালে ঘুম থেকে উঠে একটা কাল্টে যোগ দেয় না। ব্যাপারটা মোটেও তেমন না। এটা আসলে একটা খুব ধীরে ধীরে ধাপে ধাপে এগোনো প্রক্রিয়া। আর পুরো ব্যাপারটাই সাজানো হয় খুব সুনির্দিষ্ট কিছু সাইকোলজিক্যাল ধাপ মেনে। আর এই ধাপগুলো কিন্তু সাংঘাতিক কার্যকর। প্রথম ধাপটাকে বলে লাভ বম্বিং, মানে নতুন সদস্যকে এমন ভালোবাসা, প্রশংসা, মনোযোগ দেওয়া হয় যে সে একেবারে আপ্লুত হয়ে যায়। মনে হয় এটাই তো আমার আসল পরিবার। এরপরে শুরু হয় দ্বিতীয় ধাপ, আইসোলেশন বা বিচ্ছিন্নকরণ। তাকে ধীরে ধীরে তার পুরনো বন্ধু, পরিবার সবার থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। আর সব শেষে আসে টোটাল কন্ট্রোল। তার আচরণ, তার চিন্তা, তার আবেগ সবকিছুর উপর কঠোর নিয়ম চাপিয়ে দেওয়া হয়। তখন নিজের মতো করে ভাবার ক্ষমতাই আর থাকে না। আচ্ছা, এবার আসা যাক সেই জায়গাটায় যেটা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল, এদের গোপন আচার অনুষ্ঠান বা রিচুয়াল। এগুলোকে শুধু অদ্ভুত কিছু নিয়মকানুন ভাবলে কিন্তু ভুল হবে। এগুলো আসলে খুব শক্তিশালী একটা টুল, যা দিয়ে গোষ্ঠীর সদস্যদের মধ্যেকার বন্ধনটাকে একেবারে আঠার মতো জমিয়ে দেওয়া হয়, একটা নতুন পরিচয় তৈরি করা হয়। প্রত্যেকটা রিচুয়ালের পেছনে কিন্তু একটা নির্দিষ্ট মনস্তাত্ত্বিক উদ্দেশ্য থাকে। যেমন ধরুন আনুগত্যের পরীক্ষা, এর মাধ্যমে দেখা হয় কে গ্রুপের জন্য কতটা ত্যাগ করতে রাজি। আবার ধরুন স্বীকারোক্তিমূলক সভা, এখানে সবাইকে দিয়ে তাদের অতীতের ভুল স্বীকার করানো হয়। এতে কি হয়, একে অপরের দুর্বলতাগুলো জেনে যায়, আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই গ্রুপটা তাকে নিয়ন্ত্রণ করে। আর ওই যে নিবিড় কর্মশালা, যেখানে হয়তো ঠিকমতো ঘুমাতে দেওয়া হয় না, একই কাজ বারবার করানো হয়, এগুলোর উদ্দেশ্য হলো মানসিক প্রতিরোধটাকে পুরোপুরি ভেঙে দেওয়া, যাতে নতুন বিশ্বাসটা সহজে ঢুকিয়ে দেওয়া যায়। কিন্তু যারা এর মধ্যে থাকে তাদের অভিজ্ঞতাটা ঠিক কেমন? একজন প্রাক্তন সদস্যের একটা কথা শুনুন। তিনি বলছেন, একদিকে মনে হতো এই গ্রুপটা তাকে পুরোপুরি বোঝে, তার সব কিছু জানে, আর এটা একটা অদ্ভুত স্বস্তি দিত। কিন্তু ঠিক পর মুহূর্তেই ভয় করত, কারণ তার আর কোনো গোপনীয়তা নেই। এই যে ভয় আর স্বস্তির একটা অদ্ভুত মিশেল, এটাই মানুষকে আরও বেশি করে গ্রুপের উপর নির্ভরশীল করে তোলে। অনেকেই হয়তো ভাবেন
গ্রুপ থেকে বেরিয়ে আসতে পারাটাই বোধহয় গল্পের শেষ। কিন্তু সত্যিটা হলো, সেখান থেকেই হয়তো আসল লড়াইটা শুরু হয়, এক নতুন, আরও কঠিন সংগ্রাম। কারণ বাইরের পৃথিবীর সাথে নিজেকে আবার খাপ খাইয়ে নেওয়াটা একেবারে সহজ কাজ না। এই প্রভাবগুলো খুব গভীর আর দীর্ঘমেয়াদী হয়। মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক চাপ পড়ে, পিটিএসডি, ডিপ্রেশন। সামাজিকভাবে তো সে একা হয়েই যায়, কারণ পরিবার বন্ধুরা আগেই দূরে সরে গেছে। আর্থিক ক্ষতি তো আছেই, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন? নিজের পরিচয়টাকে আবার খুঁজে বের করা, অন্য মানুষকে আবার বিশ্বাস করতে শেখা। এই ক্ষতগুলো সারতে বহু বহু বছর লেগে যায়। তাহলে পুরো আলোচনাটার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? দেখুন, মূল ব্যাপারটা কিন্তু একটাই, একাত্মতার খোঁজ। মানুষ হিসেবে আমরা একা থাকতে পারি না। আমরা কোনো একটা কমিউনিটির, কোনো একটা আইডিয়ার অংশ হতে চাই। আর আমাদের এই খুব মৌলিক, খুব সার্বজনীন ইচ্ছেটাই কখনো কখনো আমাদের দুর্বলতার সুযোগ নেয় এবং ভুল পথে নিয়ে যায়। আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, চলুন একটা প্রশ্ন দিয়েই শেষ করি। এই যে এত সব গোপন গোষ্ঠী, এদের অস্তিত্ব আসলে আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের সমাজ সম্পর্কে কি বলে? আমাদের ভেতরে ঠিক কোন শূন্যস্থানটা তৈরি হলে মানুষ এমন একটা চরম পথ বেছে নেয়? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমাদের সবারই একবার ভেবে দেখা উচিত।